অন্তরক সহগ অন্তরীকরণ, ঠিক আছে, অন্তরক সহগ। তো এই অধ্যায়ের ম্যাথগুলো আসলে কিরকম, এগুলো তোমাদের গাণিতিক আকারে একটু বোঝাইতে হবে। তো তার আগে দেখো ক্যালকুলাস মানে কি, এটা কিন্তু আমি তোমাদের আগেও বলে দিয়েছিলাম। ক্যালকুলাস মানে হচ্ছে কি ঢাল নির্ণয় করা। তোমরা এর আগে সরলরেখার ঢাল নির্ণয় করছো খুব সহজেই। প্রথম সেমিস্টারে তোমরা 13-14 অধ্যায়ে সরলরেখা করেছিলা, সেখানে তোমরা ঢাল নির্ণয় করেছিলে একটা সূত্র দিয়ে। সেটা কি ছিল যে m = কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, তো এখন এই ক্যালকুলাসে আমরা যে ঢালগুলো নির্ণয় করব, ক্যালকুলাস মানে তো ঢাল নির্ণয় করা। তো এখানে আসলে আমরা সরলরেখার ঢাল নির্ণয় করব না, এখানে আমরা করবো হচ্ছে বক্ররেখার ঢাল নির্ণয়। যেমন তোমাদের যদি আমি বলি যে তুমি এইটার ক্ষেত্রফল নির্ণয় করো, তুমি কিন্তু খুব সহজে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। বা তোমাদের যদি বলি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তুমি কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবা। কারণ এখানে দেখতেই পাচ্ছ এখানে যে বাহুগুলো রয়েছে বা রেখাগুলো রয়েছে, এগুলো কিন্তু সরল অবস্থায় আছে, সোজা বরাবর আছে। তো এখন তোমাকে যদি আমি বলি যে তুমি এই বক্সটার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি বলবা যে ভাইয়া এরকম আমরা কোনো সূত্রই জানি না। হ্যাঁ, এটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না, পসিবল না। কারণ একটা রেখা কি আছে, বক্ররেখা। তো বক্ররেখার এই বক্ররেখাটাকে যদি তুমি টেনে সোজা করো, ধরো এই রেখাটা আঁকাবাঁকা আছে, আমি এটাকে মনে করো একটা কি রাবারের মতো একটা জিনিস। এটাকে যদি তুমি টেনে বড় করো এরকম, তাহলে দেখবা যে কিছু কিছু অংশ কিন্তু সরলরেখায় পরিণত হবে, কিছু কিছু অংশ কি হবে, ক্ষুদ্রভাবে যদি চিন্তা করো দেখবা যে কিছু কিছু অংশ কিন্তু সরলরেখায় পরিণত হবে। তুমি যদি এই যে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, আবার তুমি যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র করে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, আবার এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, এই যে রেখাটাকে যদি তুমি ক্ষুদ্র ক্ষুদ্র হিসেবে চিন্তা করে কল্পনা করে তুমি যদি কি করো, এভাবে ক্ষেত্রফল নির্ণয় করো, করে যদি তুমি টোটাল এখানে যতগুলো ক্ষেত্রফল পাবো, অসংখ্য ক্ষেত্রফল কিন্তু পাবা। এটাকে যদি তুমি সোজা করতে চাও, অসংখ্য ক্ষেত্রফল পাবা। এগুলোকে টোটাল করলেই তোমরা কি এই ফুলটার ক্ষেত্রফল পেয়ে যাবা। বুঝতে পারছো? যেমন এইটাতে আমরা শর্টকাট ভাবে আমরা সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, কিন্তু এটাকে পারবো না। এটাকে এই রেখাটাকে আমাদের কি করতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাদের ক্ষেত্রফল আগে বার করতে হবে, তারপর টোটাল করতে হবে। হ্যাঁ, এই যে টোটাল করার যে ব্যাপারটা, এটাকে বলা হয় যৌগীকরণ বা সামেশনের ম্যাথ করছো। এগুলো আমরা 11-12 অধ্যায় করবো। তো এখন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র করার যে ব্যাপারটা, বা এখানে আসলে আমরা কি করতেছি, এই রেখাটার কোনো একটা বিন্দুর ঢাল নির্ণয় করতেছি। হ্যাঁ, তো এই যে ক্ষুদ্র জিনিসটা যে তুমি বার করতেছো, এই কাজগুলো করবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, কি করবে, ডিডিএক্স বা অন্তরীকরণ। এই কাজগুলোকে কি বলা হয়, অন্তরীকরণ, বা ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েশন। আর গাণিতিক আকারে প্রকাশ করা হয় যদি আমরা চলকটাকে, এটা কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, যদি আমরা এক্স অক্ষ এই দিকে বরাবর চিন্তা করি, তাহলে এখানে মেন চলকটা হবে এক্স। তাহলে এটাকে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি ডিডিএক্স। বুঝতে পারছো? তো এই যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ হচ্ছে বাংলা, ডিফারেন্সিয়েশন হচ্ছে কি ইংলিশ, আর গাণিতিকটা হচ্ছে কি ডিডিএক্স। চলকটা থাকবে, মেন চলকটা থাকবে কি এক্স, ডিডিএক্স। বুঝছো? ডিডিএক্স। আবার বলিও না যে d/dx, এটা কিন্তু হবে না। এই টোটাল মিলেই হচ্ছে কি একটা অংশ অন্তরীকরণ, যেটাকে বলা হয় ডিডিএক্স। হ্যাঁ, আচ্ছা। তো এই যে ক্ষুদ্র করার ব্যাপারটাই কি করবে, ডিডিএক্স করবে। বুঝতে পারছো? জাস্ট এটা মাথায় রাখো। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের যে কাজ করতে হবে, এখানে তোমাদের কিছু কিছু চলককে অন্তরীকরণ করতে হবে বা ক্ষুদ্র আকারে নিয়ে আসতে হবে। যেমন এই যে এগুলোর কিছু একটা তো মান থাকে থাকে না, বলো তো? এখান থেকে এর দূরত্ব কত, বলো যে ভাইয়া আমরা এটার দূরত্ব ধরলাম, এই যে এখান থেকে এইটুকু জায়গায় দূরত্ব ধরলাম x1, এটাকে ধরলাম x2। হ্যাঁ, যেহেতু এটা x অক্ষ, এটাকে ধরলাম x3। এভাবে তোমরা ধরতে পারো, বা এটার মান ধরতে পারো। পরিমাপ করে তুমি দেখলা যে এটার মান হচ্ছে 1 সেন্টিমিটার, 1 মিটার, বা এটার মান তুমি বার করলো 1.5 মিটার। কিছু একটা তো মান থাকবে, তাই না? তো এই মানগুলোকে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব, দেখো এই মানগুলো যে কোনো হতে পারে, চলক হতে পারে, চলক বলতে যে কোনো মান হতে পারে। হ্যাঁ, ধ্রুবক সংখ্যা হতে পারে। তো আমরা মনে করলাম যে একটা মান হচ্ছে কি সাইন এক্স। সাইন এক্স হতে পারে কিনা বলো তো? সাইন এক্স একটা চলক না? বলো যে হ্যাঁ অবশ্যই চলক। এটাও একটা কি কোণের ভ্যালু, যে কোনো একটা তো মান হবে। হ্যাঁ, তো এখন এই সাইন এক্স কে যদি তুমি ক্ষুদ্র করো বা ডিফারেন্সিয়েশন করো বা ডিডিএক্স করো, তাহলে তুমি কি পাবা? যেমন ডিফারেন্সিয়েশন বা ডিডিএক্স, এই সাইন এক্স যদি তোমাকে শুধু আমি সাইন এক্স দেই, তাহলে তুমি বলবা যে ভাই এটা ত্রিকোণমিতিক একটা অনুপাত, শেষ। কিন্তু এখানে তোমাকে করতে হবে কি, এই সাইন এক্সটা বা একটা চলক বা একটা মানকে তোমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে বা ক্ষুদ্র আকারে নিয়ে আসতে হবে।
বুঝতে পারছো? এখন ক্ষুদ্র আকারে নিয়ে আসতে গেলে তো এভাবে দিলে সবাই বলবে যে এটা ত্রিকোণমিতিক অনুপাত, কিন্তু এটা ক্ষুদ্র অবস্থায় নাই। তাহলে ক্ষুদ্র অবস্থায় বুঝতে গেলে আসলে কি করতে হবে, এই যে এর সামনে একটা জাস্ট কি করতে হবে, ডিডিএক্স বা অন্তরীকরণ অ্যাড করতে হবে। বুঝছো? এখন এই যে ডিডিএক্স সাইন এক্স এই সম্পূর্ণ অংশটা মিলে কি বলতো, আমরা এখানে এই সাইন এক্সটাকে জাস্ট কি করতেছি, ডিফারেন্সিয়েট। সম্পূর্ণ অংশটা মিলে আমরা বুঝবো যে আমরা সাইন এক্সটাকে কি করব, ডিফারেন্সিয়েশন করব বা অন্তরীকরণ করব বা একটা ক্ষুদ্র মান বাইর করব। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তো সাইন এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো বা ক্ষুদ্র করো, তুমি পাবা হচ্ছে কস এক্স। কি পাবা বলো তো? কস এক্স। এগুলো কিন্তু প্রত্যেকটাই সূত্র অন্তরীকরণের ধারণা বলতে 7 অধ্যায়ে তোমরা যখন ম্যাথ করবা তখন কিন্তু এই সূত্রগুলো প্রথম পেজেই দেওয়া আছে, 1 থেকে 36টা সূত্র দেওয়া আছে। বুঝছো? তার মধ্যে 4-5 নাম্বারে এই সূত্রটা আছে যে সাইন এক্স কে যদি ক্ষুদ্র করো বা ডিফারেন্সিয়েশন করো, অন্তরীকরণ করো, তাহলে তুমি পাবা হচ্ছে কস এক্স। এখন এই 6 অধ্যায়ের ম্যাথগুলো আসলে কি, তাহলে আমরা 7 অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর প্রতিপাদন করব 6 অধ্যায়ে, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করব। কি করব? মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করব। এই অধ্যায়ের নাম কি? মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার পদ্ধতি আর কি। বুঝতে পারছো? তো জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, এই 6 অধ্যায়ের কাজ হচ্ছে এই যে ফর্মুলাগুলো দেখতেছো, এই ফর্মুলাগুলোর বা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো চলকের কি করা, ডিফারেন্সিয়েশন করে কি প্রমাণ করা, প্রতিপাদন করা, এক কথা বলতে গেলে। এই যে যেমন সাইন এক্স কে করলে হয় কস এক্স, আমরা এই কস এক্সটা কেমনে হয়, হ্যাঁ, এটার প্রতিপাদন হচ্ছে এই অধ্যায়। বুঝছো? তো এই অধ্যায় থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন আসে না, 6 অধ্যায় থেকে। মূল টপিকে যাচ্ছি, হ্যাঁ, যে এই 6 অধ্যায় থেকে কিন্তু রচনামূলক প্রশ্ন আসে না, পরীক্ষায় শুধু আসে তোমাদের সংক্ষিপ্ত। বুঝছো? যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করো বা কস এক্স কে ডিফারেন্সিয়েশন করো বা রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করো। রুট এক্স তো একটা চলক, তাই না? তো এই যে বেশ কয়েকটা চলক আছে, ধরো 3 থেকে 4টা চলক যদি প্রতিপাদন করো তাহলে কিন্তু 6 অধ্যায় তোমাদের কভার হয়ে যাবে। বুঝছো? তো প্রথমে ফার্স্ট অফ অল আমরা করব 6 অধ্যায়ে, দেখো এই যে সাইন এক্সটাকে আমরা কি করব, প্রথমে প্রতিপাদন করব। কি করব বলো তো? সাইন এক্স কে আমরা প্রথমে প্রতিপাদন করব। তো দেখো এই 6 অধ্যায়ে তোমাদের একটা সূত্র মাস্ট বি মনে রাখা লাগবে। সেটা হচ্ছে কি জানো, মূল নিয়মে অন্তরক সহগ যেহেতু তোমরা করতেছো, এর একটা মূল সূত্র রয়েছে, যে সূত্রটার প্রতিপাদনটা পরীক্ষা আসে না, কিন্তু তোমাদের সূত্রটা শুধু অতি সংক্ষিপ্ততে দেয় 2 মার্কের জন্য, হ্যাঁ। আর ওই সূত্র দিয়েই তোমাদের এই 6 অধ্যায়ে যাবতীয় ম্যাথ করতে হবে। তাহলে সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে দেখো, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার, তোমরা একটু লিখে নাও, এটা 2 মার্কের জন্য আছে। মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়। সূত্রটা কি বলবো? ডিডিএক্স যে কোনো একটা ফাংশন হতে পারে, এফ অফ এক্স। এফ অফ এক্স বলতে কি, যে কোনো একটা ফাংশন। আমরা 4 অধ্যায়ে এগুলো ম্যাথ করছি। ডিডিএক্স, যদি আমরা ফাংশনকে ডিডিএক্স করি তাহলে মূল নিয়মে অন্তরক সহগ হবে কি জানো? মূল নিয়মে অন্তরক সহগ হবে এফ অফ এক্স, সরি এখানে একটা মিস্টেক গেছে, একটু ওয়েট করুন। লিমিট এইচ টেন্স টু 0, এইচ এর ভ্যালুটা 0-এর কাছাকাছি থাকবে, এবং উপরে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এটা হচ্ছে কি, এই 6 অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র এবং অতি সংক্ষিপ্ত, 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। আর এই সূত্র ছাড়া তুমি 6 অধ্যায়ের যে 6-7টা ম্যাথ, 3 থেকে 4টা ম্যাথ রয়েছে, ম্যাথগুলো কিন্তু করতে পারবা না। বুঝছো? যদি এই 6 অধ্যায়ে যদি ম্যাথগুলো করতে চাও বা প্রতিপাদনগুলো যদি করতে চাও, অবশ্যই তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। আর এটা তোমাদের যদি মনে রাখতে পারো তাহলে অতি সংক্ষিপ্তের জন্য ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? তো এটা মুখস্থ করার কিছু নাই। আমি যে তোমাদের বললাম যে ইম্পর্টেন্ট দেখেছি তোমরা ঢালা মুখস্থ করলে, এমনটা কিন্তু না, মুখস্থ করার কিচ্ছু নাই। জাস্ট বুঝো, বুঝে একটু কি করবা, ম্যাথ যখন করবা, ম্যাথগুলো যখন প্র্যাকটিস করবা, অটোমেটিকলি এটা কিন্তু হয়ে যাবে। বুঝছো? আর মনে রাখবা 7 অধ্যায়ের যে 34টা সূত্র আছে, আমি একটাও তোমাদের মুখস্থ করতে দিব না। আমরা ম্যাথ করার সাথে সাথে আমরা কি টেকনিক অবলম্বন করে সূত্রগুলো করবো, প্র্যাকটিস করবো, আমাদের অটোমেটিকলি সূত্রগুলো হয়ে যাবে। বুঝছো? তো আমরা ফার্স্ট অফ অল 1 নম্বরে যে সূত্রটা বললাম সেটা কি বলতো, এই সূত্রটা আমাদের লাগবে। সেটা হচ্ছে কি, ডিডিএক্স এফ অফ এক্স। ডিডিএক্স বলতে কি, যে একটা ক্ষুদ্র অংশ বলতে গেলে। বুঝছো? ডিডিএক্স এফ অফ এক্স, যে কোনো একটা চলক, যে কোনো একটা চলক হতে পারে সাইন এক্স, হতে পারে রুট এক্স, হতে পারে এক্স, হতে পারে ওয়াই, কি হতে পারে লগ এক্স, যে কোনো চলক, যে কোনো চলক হতে পারে ওয়াই। হ্যাঁ, দেখো যদি এটাকে আমরা ক্ষুদ্র করি বা ডিফারেন্সিয়েশন করি, অন্তরীকরণ করি, চলক মেন চলককে এক্স, এক্স এর সাপেক্ষে আমরা যদি অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো লিমিট এইচ টেন্স টু 0, তারপর কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস
এফ অফ এক্স ডিভাইডেড এইচ। তুমি যদি এখানে এইচ বলবো যে ভাই এখানে এইচ এর পরিবর্তে আমরা যদি এন দেই, তাহলে এই যে এক্স প্লাস এখানে এন হবে, এখানেও কিন্তু এন হবে, এটাই জাস্ট তফাৎ, বুঝছো? এখানে এইচ থাকলে এখানে এইচ, এখানে নিচে এইচ হবে, আর এটা এক্স, এটা এক্স। তো তোমরা জাস্ট কি করবা যে একটু দেখবা যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। হ্যাঁ, এখানে যেটা দিছো এইচটা জাস্ট নিচে যাবে, জাস্ট এভাবে একটু কি করো, দুই একবার প্র্যাকটিস করো, সূত্র হয়ে যাবে, বুঝছো? এখন আসো আমরা প্রতিপাদনে চলে যাব। আমরা ফার্স্ট অফ অল কোন প্রতিপাদন করবো বলো তো? এই যে ডিডি এক্স সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কস এক্স কেমনে হয় এটা আমরা এখন করব, বুঝছো? ভাইয়া কোন ডিপার্টমেন্টের? তোমাদের কমেন্ট পড়বো না আমি, বুঝছো? বেশি কথা বললে আবার সমস্যা হয়ে যায়, এক প্রকার টাইম লস্ট হয়ে যায়। এবং তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, এমনি পেশাল পারিও না, বুঝছো? কমেন্ট বক্সে দেখো। তো আমরা ফার্স্ট অফ অল যে ম্যাথটা করবো সেটা হচ্ছে কি সাইন এক্স। আমাদের প্রশ্নে এভাবে দেওয়া থাকবে যে সাইন এক্স কে কি করো, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করো। হ্যাঁ, এই যে অধ্যায়ের নামটাই কিন্তু এখানে দেওয়া আছে অন্তরক সহগ বা অন্তরীকরণ, মূল নিয়মে কি করো, অন্তরক সহগ নির্ণয় করো, এটা বুঝছো? তো প্রশ্ন কিন্তু শুধু এতটুকুই দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না, জাস্ট উপরের লাইনে বলে দেওয়া থাকবে যে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে মেন চলকটা হবে এক্স। এখানে যদি যদি বলে যে ওয়াই এর সাপেক্ষে, তখন এক্স এর পরিবর্তে এখানে কিন্তু কি হবে, ওয়াই হবে, বুঝছো? জাস্ট এটা মাথায় রাখবা। প্রশ্নে বলা থাকবে এক্স এর সাপেক্ষে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করো, কাকে? 1 নম্বরে দেওয়া থাকবে এটা, বুঝছো? তো এটা যখন দেওয়া থাকবে তোমরা সূত্রতে জানো যে ভাইয়া এখানে একটা ফাংশনের মান লাগবে, মানে এফ অফ এক্স এর মান লাগবে। এই মানটা আসলে কে, আমি কিন্তু তোমাদের বলেই দিয়েছি যে এখানে ফাংশনটা বলতে হচ্ছে যে কোনো মান হতে পারে, চলক, যে কোনো চলক হতে পারে। তো যে কোনো চলকের চলক বলতে আসলে কোন চলকটা এখানে হবে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা হবে। কি হবে, প্রশ্নে দেওয়া আছে সাইন এক্স, তাহলে এখানে কি হবে সাইন এক্স। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি না যে, ধরি প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সেম নিয়ম, একটা ম্যাথ বুঝে থাকলে অটোমেটিকলি বাকি যে 3-4টা ম্যাথ আছে অটোমেটিকলি করতে পারবা। জাস্ট একটা ম্যাথে কি করো, মনোযোগ দাও, বুঝছো? ধরি, এটাকে ধরি প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়ালস টু প্রশ্নটা ধরে নিবা সাইন এক্স। যদি এখানে কস এক্স থাকতো আমরা এখানে কস এক্স ধরে নিতাম, ব্যাস। আচ্ছা দেখো, তারপর আমরা সূত্রতে জানি আমাদের লাগবে কি এফ অফ এক্স প্লাস এইচ, এই মানটা লাগবে। দেখো এখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, ভালো কথা। এখানে যদি আমি কি দেই, এফ অফ এক্স প্লাস এইচ দেই, তাহলে এখানে কি হবে বলতো, সাইন এক্স প্লাস এইচ হবে না? বলবো যে হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই হবে। এখানে এক্স ছিল, এখানে এক্স হয়েছে, এখানে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ দিছি, এখানে কি হবে, এক্স প্লাস এইচ হবে। আচ্ছা, তো এখন বলো যে ভাই পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে কি, আমাদের এখন সূত্র প্রয়োগ। তো এখন পরবর্তীতে তোমরা লিখবা যে আমরা জানি কি জানি ভাইয়া, আমাদের এগুলো ম্যাথ হচ্ছে মূল নিয়মে অন্তরক সহগ নাকি, বা অন্তরীকরণ করা। তো আমরা মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার একটাই ফর্মুলা জানি, এখানে এক্সট্রা আর কোনো ফর্মুলা নেই, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এই ফর্মুলাটাই জানি। তো এই ফর্মুলাটাই আমরা এখন লিখে ফেলবো এখানে, ডিডি এক্স এফ অফ এক্স। এখন অনেকে বলে যে ভাই এই ফর্মুলাটা কোথা থেকে আসলো, প্রতিবেদন করায় দেন। এখন এটার প্রতিবেদন করতে গেলে কিন্তু একটা ক্লাস চলে যাবে, বুঝছো? আর এটা প্রতিবেদন তোমাদের পরীক্ষায় আসবে না, আর যখন তোমরা বড় হবা তখন এটা অটোমেটিকলি বুঝতে পারবা। হ্যাঁ, তোমাদের আর করাই দেওয়া লাগবে না, বুঝছো? জাস্ট কি করো, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার ফর্মুলাটা জাস্ট মনে রাখবা, বুঝছো? তারপর দেখো কি আছে, লিমিট এইচ টেন্স টু 0। তোমাদের হাতে খুবই সময় কম, বুঝছো? একটু টেকনিক অবলম্বন করে পড়াশোনাগুলোকে কভার করতে হবে যেন তোমরা আউট অফ 4 মিস না করো। হ্যাঁ, এখন সবগুলো পড়তে গেলা, বাকি সাবজেক্ট হইলো না, আউট অফ 4টা কি মিস করবা? হ্যাঁ, এগুলো যেহেতু আমাদের এখন দরকার নাই, আমরা যখন কয়েকটা সেমিস্টার যাক, মানে পরবর্তী সেমিস্টার গেলে অটোমেটিকলি এগুলো ধারণা যখন এসে যাবে তখন অটোমেটিকলি এগুলো করতে পারবো। বলো যে এগুলো কোনো ম্যাথ হইলো? আচ্ছা দেখো, এখন এগুলো একটু মিশাই দিই। আর এখন ফার্স্ট টাইম নতুন নতুন লাগতেছে, এই কারণে একটু অন্যরকম লাগতে পারে। তো জাস্ট কি করো, ধৈর্য ধরে ক্লাসটা দেখো। পরবর্তীতে ডিডি এক্স এফ অফ এক্স, এটার মান কত বলো তো, সাইন এক্স, মানে প্রশ্নটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে কি আছে, এইচ টেন্স টু 0। এখানে কি আছে বলো তো, এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত, সাইন এক্স প্লাস এইচ না, সাইন এক্স প্লাস কি এইচ না, তারপর কি মাইনাস এফ অফ এক্স, যার মান কত, সাইন এক্স না, সাইন এক্স তো। তারপর কি আছে নিচে, এইচ দিয়ে দাও। এখন পরবর্তী লাইনে কি করবা, এইদিকে যা আছে তাই, এইদিকে কোনো সেন্স নাই,
এইদিকে যেমন আছে তাই, জাস্ট এই দিকে তোমাকে একটু কি করতে হবে, কাজ করতে হবে। কি কাজ ভাইয়া? 5 অধ্যায়ের ম্যাথ তো তোমরা সবাই করছো। 5 অধ্যায়ের এরকম ম্যাথ কিন্তু সবাই করছো, আমরা করে আসছি। না করে থাকলে আমাদের লিঙ্কে ঢুকে কি করবা, ক্লাসগুলো করে নিবা। দেখো তো 5 অধ্যায়ের আমরা এরকম ম্যাথ করেছিলাম কি, এই যে সাইন অনুপাতগুলোকে আমরা কি করতাম, যে কোনো উপায়ে সূত্র অ্যাপ্লাই হোক, যে কোনো উপায়ে আমরা ভেঙে নিতাম বা ছোট করে নিয়ে আসতাম। আচ্ছা, তো এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আমরা এইচ এর ভ্যালুটা ডিরেক্ট এখানে এইচ এর জায়গায় বসাই দিই। যদি তুমি বসাই দাও তখন কিন্তু ম্যাথ ইরর আসবে, বুঝছো? নিচে জিরো উপরে আসতেছে কত, হ্যাঁ, তো তখন কিন্তু ম্যাথ ইরর আসবে। নিচে 0 মানে কত, 1/0 মানে ইনফিনিটি, বুঝছো? তো দেখো আমাদের এই এইচটাকে সরাতে হবে যে কোনো ভাবে, আর এইগুলো অনুপাতগুলোকে আমাদের ছোট করতে হবে, তাই তো? এখন এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো যে সাইন সি মাইনাস সাইন ডির একটা ফর্মুলা যাচ্ছে। এখানে কি যাচ্ছে ভাইয়া? সাইন সি মাইনাস সাইন ডির একটা ফর্মুলা যাচ্ছে, বুঝছো? একটু বাতাস খেয়ে নি ফ্যানটা। তো সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাটা কি? বলবো যে ভাইয়া আপনি একটা শর্টকাট টেকনিক শিখাই দিয়েছিলেন, সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে সাইন কস, কস সাইন, তারপর কি কস কস সাইন সাইন। তো এটা হচ্ছে মাইনাস, তার মানে সাইনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি আছে, কস সাইন, আর সামনে একটা 2 থাকে, তাই তো? আচ্ছা দেখো আমরা এখন সূত্রগুলো অ্যাপ্লাই করব। দেখো তো এই টোটালটাকে আমরা ধরে নিব সি, আর এটাকে ধরে নেব কি, ডি, সাইন সি মাইনাস সাইন ডি। সূত্র হচ্ছে কি 2 cos সি প্লাস ডি, সি বলতে কি এক্স প্লাস এইচ প্লাস ডি, ডি বলতে কি এক্স, হ্যাঁ। আচ্ছা ডিভাইডেড 2, তারপর কি সাইন ডি সি মাইনাস ডি, সি বলতে কি এক্স প্লাস এইচ মাইনাস ডি, ডি বলতে কি বলতো এক্স, ডিভাইডেড 2, নিচে কত হচ্ছে এইচ। দেখছো আমরা সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করলাম। তারপর দেখো এক্স এক্স কি কাটা, তাহলে থাকতেছে কি বলতো, এগুলো কিন্তু থাকবে, এগুলো লিখতেছি না, হ্যাঁ। লিমিট এস টেন্স টু 0, এখানে একটু লক্ষ্য করো, 2 থাকলো, কস এক্স আর এক্স যোগ করলে কত হয় 2x, প্লাস শুধু পড়ে থাকবে কি এইচ ডিভাইডেড 2, তারপর কি সাইন এক্স এক্স কাটা থাকবে কি এইচ ডিভাইডেড 2 ডিভাইডেড কত এইচ, বুঝছো? তো নিচে মনে হয় দেখা যাবে না, তোমরা যদি এখান থেকে বুঝে না থাকো তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করো, আমি আবার এগুলো মিশাই দিয়ে উপরে করাই দেবো, হ্যাঁ। তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করো। তোমরা কমেন্ট করো। রেসপন্স নাই, গাধার দল। দেখো মিশিয়ে দিলাম। ক্লাস করার সময় ক্লাসে থাকো না, পরে আবার বলো যে ভাইয়া এই ক্লাসটা কই, এই ক্লাসটা কই, খুঁজে পাচ্ছি না। ক্লাসগুলো আমি যখন করাই, হ্যাঁ, তোমার সময় নেই, তুমি একটু দেখে রেসপন্স করে তুমি সেভ করে রাখো, ক্লাসটা আরেক জায়গায় পাঠাই দিয়ে ফরওয়ার্ড করে রাখো অন্য মেসেঞ্জারে বা তোমার হোয়াটসঅ্যাপে, যে কোনো এক জায়গায় কি করো ফরওয়ার্ড করে দিয়ে রাখো, তাহলেই তো হয়ে যাচ্ছে। তোমাদের যে আমি কি বলবো রে, মানে তোমরা কোর্স নিছো টাকা দিয়ে, ভালো কথা, হ্যাঁ, তাই বলে মনে হয় আমাকেই কিনে নিছো তোমরা, এমন একটা ভাব করো অনেকেই, বুঝছো? এমন একটা ভাব করো তোমরা। তোমরা ক্লাসে অ্যাটেন্ড হও না, কয়জন স্টুডেন্ট গ্রুপে, স্টুডেন্ট মনে হয় 75-80 জন স্টুডেন্ট আছে, দেখতেছি ক্লাস কয়জন, 5 জন। তাহলে তোমাদের ক্লাস নিয়ে আমার লাভটা কি বলো? তোমরা যদি এরকম রেকর্ডেড ভিডিও দেখো, তাহলে তো ইউটিউবে ক্লাস আছে, ইউটিউবে যা দেখতা। তোমাদের কোর্স নেওয়ার কি দরকার? তোমাদের একটা জাস্ট রেসপন্স করতে বলছি, 2 মিনিট হয়ে গেল এখনো রেসপন্স করতেছে না। কি বলবো আর তোমাদের, বলো? তোমাদের পড়াশোনা করার ইচ্ছে আছে? শুধু এই রেগুলার দেখি দাস, তারপর এই যে অঞ্জলি রায়, মেজাবিন হুমায়রা, এই যে এদের রেগুলার ছাড়া আমি কাউকেই রেগুলার পাই না, দেখতেছি রিপন আছে, তাছাড়া নাই, কার কোনো খোঁজ খবর নেই। তাহলে যারা রেগুলার থাকে তাদের আমি পার্সোনালি করাই, তাদেরকেই পার্সোনালি করাই, বাকিরা রেকর্ডের দেখুক, সমস্যা কি? তোমরা কোর্স নিচ্ছ দেখে যে তোমরা মনে করো যে এমনটা করবে, এমনটা কিন্তু না। তোমরা যদি অফলাইনে পড়তা, অফলাইনে যারা পড়ে তাদেরকে আমি কি করি
বা তোমরা যদি অফলাইনে পড়তা, যারা এখন ক্লাস দেখতেছো না, রেসপন্স করতেছো না, তাহলে অফলাইনে যদি পড়তা তোমরা, তাহলে অফলাইনে কি করতা? আমার কথার কি জবাব না দিতা, নাকি তোমরা ফোন চাপতা? আমি ম্যাথ করা যাইতাম, তোমরা পিছনে বসে ফোন চাপতা, এমনটা কি করতা কখনো? এমনটা তো সুযোগই থাকতো না। অবশ্যই তোমাকে রেসপন্স করতে হতো, আমার দিকে তাকায় থাকে ক্লাস দেখতে হতো অফলাইনে। তো অফলাইনেও টাকা দিয়ে পড়তেছে, অনলাইনেও তোমরা টাকা দিয়ে পড়তেছো, তাহলে এখানে কেন তোমাদের রেসপন্স নাই? কিছু আর বলার নাই। দেখো তোমাদের পরে বলবো যে ভাইয়া বুঝি নাই, আবার রিভিশন করান, এটা করান, ওটা করান। আর এখন যে তোমাদের এত সুন্দর করে বুঝাচ্ছি, এখন তোমাদের প্রশ্ন করারও সুযোগ আছে। হ্যাঁ, এখন তোমরা কিছু করবে না। আর একটা মানুষ সব দিক দিয়ে ব্যস্ত থাকে, যদি একটু রিপ্লাই দিতে লেট হয়, তখন তো তোমাদের এক একজনের এক রকম কথা শুনতে হয় আবার। দেখো এই 2টা 2x এর নিচেও আছে, আবার এইচ এর নিচেও কিন্তু আছে, আমি দিয়ে দিলাম 2x ডিভাইডেড 2 প্লাস এইচ এর নিচেও আছে। হ্যাঁ, তারপর এখানে কি আছে? সাইন এইচ ডিভাইডেড 2 ডিভাইডেড হচ্ছে কত? এইচ। আচ্ছা, তো এখানে একটা জিনিস আমরা আগে ভাগে করে ফেলতে পারি, সেটা হচ্ছে কি বলতো, এই যে 2টা এখানে মানে একটা চলকের সাথে লিমিটের পর চলকের সাথে কোনো ধ্রুবক সংখ্যা থাকলে সেই ধ্রুবকটাকে লিমিটের বাইরে নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা হবে না ওখানে। দেখো এগুলো কিন্তু সবগুলোই মনে করো চলক। হ্যাঁ, সবগুলোই মনে করার দরকার নেই, ওগুলো চলকই। তো চলকের সামনে শুধু একটাই কনস্ট্যান্ট মান, সেটা হচ্ছে 2। তো 2টাকে আমরা কি লিমিটের বাইরে নিয়ে আসবো, শেষ ঝামেলা। তো 2টাকে বাইরে নিয়ে আসবো অলওয়েজ, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হোক, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হোক, যেখানেই হোক 2টাকে তোমরা কি করবা? বাইরে নিয়ে আসবা। 2 হোক আর কনস্ট্যান্ট ভ্যালু হোক, যে কোনো ভ্যালু হোক, বাইরে নিয়ে আসবা। দেখো তাহলে এখন এই যে 2 কাটা, আর এখানে তাহলে কি থাকতেছে বলো তো? cos x প্লাস h বাই 2 সাইন h বাই 2 ডিভাইডেড কত? h, এটা থাকতেছে। আচ্ছা, তো পরবর্তী লাইনে একটু দেখো, লিমিট h টেন্স টু 0 cos x প্লাস h বাই 2 ইন্টু সাইন h বাই 2 s। দেখো তো এই জিনিসটা করা যায় কিনা। দেখো এই যে এই অংশটা এখানে গুণ থাকা আর উপরে গুণ থাকা সেম কথা, কিন্তু এখানে কিন্তু গুণ চিহ্ন আছে। এখানে দেখো এটা এখানে গুণ থাকা আর ওই যে উপরে সাইনের সাথে গুণ থাকা কিন্তু একই কথা। হ্যাঁ, এটাকে জাস্ট কি করলাম? আলাদা করে দিলাম। এখন দেখো আমরা এটাকে যদি সূত্র করতে যাই লিমিটের নিয়মে, যে লিমিট h টেন্স টু 0 সাইন h ডিভাইডেড h, মানে আমরা কি জানি? 1। হ্যাঁ, লিমিটের নিয়মে আমরা এই সূত্রটা জানি না। তো দেখো এটাকে আমরা কি করতে পারবো? লিমিটের নিয়মে আমরা সামনে একটা লিমিট থাকলে আমরা সূত্র বসাইতে পারবো, কিন্তু এখানে সামনে কি লিমিট আছে? না। তো লিমিটের নিয়মগুলো কি কি ছিল? যে একটা লিমিট তুমি চাইলে যে যদি 2টা ফাংশন থাকে 2টা ফাংশনের সাথে দিতে পারবা, এটা লিমিটের নিয়মে। তো দেখো এই লিমিটটা আমরা এই ফাংশনের সাথে আছে, ভালো কথা। এই লিমিটটা কি আমরা এই ফাংশনের সাথেও দিয়ে দিব, বুঝছো? এটা লিমিটের নিয়মে যাবে যদি তোমার দরকার হয়, যদি তোমার প্রয়োজন পড়ে সূত্র করতে গিয়ে, তাহলে তুমি কি করতে পারবা? এই লিমিটটা এর সাথে দিতে পারবা, ওই 2টা চলকের সাথেই লিমিটটা দিতে পারবা। তাহলে এখানে কি থাকতেছে বলতো? সাইন h বাই 2 ডিভাইডেড কত? h। জাস্ট কি করছি? লিমিটটা এর সাথে দিয়ে দিছি, এর সাথে দিয়ে দিছি। এখন অনেকে বললো যে ভাইয়া 2টাও দিয়ে দেন, এর সাথে দিয়ে দেন, কিন্তু এগুলো গুণ আকারে আছে। এখানে যদি 2টা এখানেও দেই, এখানে দেই, তখন দেখবে যে 2 2 4 হয়ে গেছে, আর তোমার ছিল 2। এটা কিন্তু না, শুধু লিমিটটাই তুমি দিতে পারবা লিমিটটা সূত্র করার জন্য, লিমিটটা অটোমেটিকলি চলে যাবে, বুঝছো? কিন্তু 2 তো আর ধ্রুবক সংখ্যা, 2টা কিন্তু দিতে পারবা না। আচ্ছা দেখো আবার এগুলো উপরের লাইনগুলো মিশা দিচ্ছি। দেখো উপরের লাইনগুলো মিশা দিচ্ছি, না বুঝে থাকলে তোমরা কমেন্ট করবা, দ্রুত কমেন্ট করবা। আচ্ছা এখানে দেখো 2 লিমিট h টেন্স টু 0, এখানে আছে কি? cos x প্লাস h বাই 2, আর এখানে আছে তোমার লিমিট h টেন্স টু 0। দেখো সাইন থিটা বাই থিটা লাগবে। সাইন থিটা বলতে কি? h বাই 2, এখানে কি আছে? h বাই 2, কিন্তু নিচে কিন্তু h বাই 2 নাই। তো তোমরা কি করবা? নিচে কিন্তু h বাই 2 নাই, তোমরা একটা বানাই নেবা।
তো তুমি যে এই জিনিসটা এক্সট্রা নিলা, তাহলে এখানেও কি দিতে হবে, উপরেও গুণ করে দিতে হবে। কারণ বলবো যে ভাইয়া ওটা না হয় করলাম, কিন্তু এই যে আগে থেকে যে একটা এইচ ছিল, এই এইচটা কোথায় গেল? এই এইচটা যেহেতু দেওয়া নাই, তো কি করো, নিচের এইচটা নিচে করে দাও। ক্লিয়ার? দেখো এই এইচটা দেখো, এখানে থাকা যে কথা, এখানে থাকা কি, এখানে এইখানে এর নিচে থাকা কি সেম একই কথা না? যেহেতু গুণেই আছে, এটা নিচেরটা তো গুণেই আছে এখানে। হ্যাঁ, এই এইচটা জাস্ট কি করলাম, আলাদা করে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমার সাইন h/2 আছে, মানে সাইন থিটা বাই থিটা ইকুয়ালস টু আমরা 1 জানি, নিচে একটা থিটা দরকার, এখানে আছে h/2, নিচেও একটা কি h/2 দরকার, এই কারণে আমরা একটা h/2 বানাই নিলাম। তুমি একটা এক্সট্রা তো হুদায় বানাই নিতে পারো না, ওইটা ওই কারণে এখানেও কি করে দিলাম, গুণ করে দিলাম। এখন কাটাকাটি করলে দেখবা যে এই লাইনে চলে আসতেছে ক্যালকুলেশন করলে। হ্যাঁ, এখন দেখো এই লিমিটের ভ্যালুটা তুমি কি করবা, এইখানে বসাই দিবা। দেখো তাহলে যদি তুমি বসায় দাও, তাহলে তো আর এই লিমিট কথা লিখতে লাগবে না। তাহলে এখানে কি থাকবে, cos x প্লাস এইচ এর ভ্যালু কত, 0 না? তাহলে এইচ এর জায়গায় কি বসা, 0/2 ইন্টু, দেখো তো লিমিট সাইন থিটা বাই থিটা মানে কি, এই টোটালটা মানে কি বলো তো, 1 না? বলবো যে হ্যাঁ সূত্র জানি 1। এই যে টোটালটা মিলে, এই টোটালটা মিলে কি হলো, এই টোটালটা মিলে কিন্তু কি হয়েছে বলো তো, এই যে 1 হয়েছে, বুঝছো? তাহলে এখানে কি কি থাকতেছে বলো তো, বলবা যে ভাইয়া h/2 থাকতেছে, h/2 থাকতেছে, আর এখানে কি থাকতেছে, 1/h থাকতেছে। তাহলে এইচটা এটা কাটা, এই যে 2 আর 2 কি কাটা, তাহলে থাকলো কি বলতো, cos x প্লাস উপরে 0 মানে কি, সবই 0 না? তো 0 লেখার কি কোনো মানে হয় না? তো পরবর্তী লাইনে আমরা লিখতে পারি অতএব, এইদিকে কি ছিল, ddx sin x ছিল ইকুয়ালস টু cos x, এটা হচ্ছে কি অ্যান্সার। তো আমি তোমাদের ফার্স্টেই বলে দিয়েছিলাম না যে sin x কে ক্ষুদ্র করলে বা ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ করলে আমরা কি পাবো, cos x। এই যে cos x কেমনে পাইছি দেখছো তো নাকি? দেখলে হয়েছে। এখন যদি বুঝে না থাকো, আমি কিন্তু মিশাই দিচ্ছি, এখানে আর বোঝানোর মতো কিছুই কিন্তু নাই। তারপরে যদি এই লাইনগুলোর মধ্যে যদি সমস্যা থাকে দ্রুত কমেন্ট করো। শুধু 2 গুণ করলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? আমরা প্রত্যেকটা ম্যাথ কি করছি, 5 অধ্যায়ে আমরা কি করছি, যে যেটা দরকার ছিল ওইটা বানাই নিছি। হ্যাঁ, তারপর নিচে যেটা থাকে ওইটাকে পার করে আলাদা করে রাখছি, তাই তো? এখন তুমি যদি বলো যে ভাইয়া আগের যে নিয়মে করছি, এখন আমি একটু আলাদা নিয়মে ট্রাই করি, এখন আমি করাই না কেন, যে এই স্টুডেন্টগুলো বুঝতে চায় না, অনেক স্টুডেন্ট কিন্তু যারা ব্রিলিয়ান আমাদের অফলাইনে আছে, তাদেরকে আমি কি এমনি ইশারা দিলেই বুঝতে পারে, বুঝতে পারছো? কারণ যদি আমি আগে করেছি এক নিয়মে, এখন করাই আরেক নিয়মে, হ্যাঁ, এখন মাথা কিন্তু ঘুরে যাবে। তুমি বলতেছো ভাইয়া আমি এখানে কি করি, এইজ আছে একটা, নিচে কি লাগবে, 2 লাগবে, তখন 2টা কি করতে হবে তোমাকে, নিচেও একটা 2 এখানে গুণ দিতে হবে। এই যে এখানে যদি 2 নিতা, তাহলে এখানেও একটা 1/2 দিতে হইতো, বুঝতে পারছো? তাহলে এই ঘুরে উল্টে দেখো, এই যে কিন্তু এখানে কাটাই গেছে, দেখছো কাটাই গেছে, আর 2 এই যে নিচের 2 এখানে আছে, তুমি ওভাবে করতে পারবা, সমস্যা নেই, তোমার ইচ্ছে। এখন আমি এটা মিশাই দিলাম, তোমরা যেহেতু রেসপন্স করতেছো না, তার মানে বুঝছো। আর পরবর্তী ম্যাথে দেখো, তোমাদের বাসার একটা কাজ দিচ্ছি আমি, সেটা হচ্ছে কি বলতো, একই ম্যাথ তোমরা সংক্ষিপ্ততে দেখবা। বাসার কাজ দেখো, না পারলে আমি আছি, সংক্ষিপ্ত অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সংক্ষিপ্ত মেবি 2 নম্বরে আছে, সাইন 2x, সাইন কি 2x, এই ম্যাথটা তোমাদের বাসার কাজ। আমরা করলাম সাইন x, এখানে হচ্ছে কি 2x, x এর জায়গায় জাস্ট কি বসাবা, 2x বসাবা এই ম্যাথটাতে। না সরি, 1 নম্বরে আছে, বুঝছো? সাইন 2x 1 নম্বরে আছে, এটা সংক্ষিপ্ত 1 নম্বরে আছে, বুঝছো? তোমরা এটা করবে। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তীতে হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে কি EAX আর √x। হ্যাঁ, এখন আমরা 2টা ম্যাথ করব, একটা হচ্ছে তোমার EAX আর একটা হচ্ছে √x। এই দুটো করব সংক্ষিপ্ত। এটা আমরা যেটা করলাম এটা উদাহরণের ম্যাথ করছি, বুঝছো? তাহলে আমাদের সংক্ষিপ্ততে 3টা ম্যাথই দরকার, সেটা হচ্ছে sin 2x, তারপর e⁴x √x। সংক্ষিপ্তর জন্য শুধু এই 3টা করবা, এক্সট্রা আর কিচ্ছু করার দরকার নেই, বুঝছো? আর আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে উদাহরণের। তো উদাহরণের আরো 3টা আছে, আমি 3টা তোমাদের করাই দিব। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা জাস্ট এগুলো কি করো, দাগাই নাও। সংক্ষিপ্তর এই 3টা তোমরা কি করো, দাগাই নাও। এর বাইরে তোমাদের কোনো ম্যাথ করার দরকার নেই। দেখো,
সংক্ষিপ্ত। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো 1 নম্বরে যেহেতু ওখানে দিচ্ছি 1 নম্বরে, সেই প্রশ্নটা হচ্ছে কি বলতো, ই এ এক্স। তো প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, ধরে নেব। কি ধরে নেব বলতো, প্রশ্নটাকে আমরা এফ অফ এক্স একটা ফাংশন দিয়ে ধরে নেব। আগের ম্যাথটার মতোই, বুঝছো। তারপর কি বার করবা, এখানে এক্স ছিল, আমাদের লাগবে কি এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ, এটা লাগবে। তো দেখো এখানে এক্স ছিল, এখানে এক্স আছে, হ্যাঁ এটা তো এক্সট্রা ভাবে আছেই। তো এখানে এক্স ছিল, এখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে তুমি নিছো এক্স প্লাস এইচ, তাহলে এক্স এর জায়গায় কি বসাবা, এক্স প্লাস এইচ, এটাই তো বসাবা। কারণ তুমি যদি পরবর্তীতে একটু ক্যালকুলেশন করে দাও, এই এটা এর সাথে গুণ, এর সাথেও গুণ আছে, তাহলে আমরা যদি এখানে গুণ করে দিই তাহলে কি হবে, এক্স প্লাস এইচ হবে না? বলবো যে হ্যাঁ অবশ্যই হবে। তো দেখো এখন আমরা কি করব, আমরা মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলাটা লিখে ফেলবো। দেখো তোমাদের আমি বলছি না প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে লাগবে, তাহলে তোমরা ম্যাথ করার সাথে সাথে যেহেতু তোমরা বারবার লিখতেছো, অটোমেটিকলি কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। এক্সট্রা ভাবে মুখস্থ করার দরকার আছে? দরকার কিন্তু নাই। তো এখন তোমরা এখানে লিখবা কি, যে আমরা জানি এফ অফ ddx f of x limit h tends to 0 f of x plus h minus f of x divided হচ্ছে h। এই যে সূত্র, অনেকদিন পর আপনি এই কয়েকদিন অনেক হ্যান্ডসাম কিভাবে ভাইয়া, হেই এর ফের আরো দেখো, তো তোমাদের বলি নাই যে এক্সট্রা কথা আজকে কোনো বলবো না। এমনি আমি কালকে থেকে যে ডিপ্রেশনে আছি, মাথা সব হ্যাং হয়ে গেছে, তোমাদের কোর্সিং অফ দিয়ে হ্যাঁ একটু ফ্রি টাইম পাইছি, এখন সবকিছু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি কি করতেছি আসলে আমার জীবনে, আমার লাইফ নিয়ে অনেক ডিপ্রেশনে আছি, বুঝছো। এগুলো করেই কি আমার জীবনটা যাবে এভাবে নাকি, এগুলো নিয়ে আমি অনেক ডিপ্রেশনে আছি, বুঝছো। তো আজকে এক ভাইয়ের ক্লাস নেওয়ার কথা, এই যে আরেক ডিপ্রেশন, কিরকম যে কথা দিয়ে আজকে ক্লাসে নাই, বললো যে আমি করাবো ক্লাস ইলেকট্রনিক সার্কিট অন, ফোন দিচ্ছি ফোন ধরতেছে না, বন্ধ, মানে হয় ঘুমাইছে। তো এখন আমি তোমাদের আগে বলছি, নোটিশ দিছি যে আজকে তোমাদের ইলেকট্রনিক সার্কিট অন ক্লাস হবে, তোমরা আশায় বসে আছো। তোমাদের না যতটা খারাপ লাগতেছে, আমার তার থেকে বেশি খারাপ লাগতেছে। এই কারণে আমি তোমাদের ক্লাসে আসলাম, বুঝছো, নাহলে আমি ক্লাস নিতাম না 2-1 দিন। দেখো এফ অফ এক্স এর ভ্যালু এখানে কত বলো তো, ই এ এক্স। এফ অফ এক্স প্লাস এইচ, এটার মান কত বলো তো, এফ অফ এক্স প্লাস এইচ মান কত পাইছে, এখানে একটু লক্ষ্য করো, ই এ এক্স প্লাস এ এইচ মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু কত, ই এ এক্স ডিভাইডেড কত, এইচ। আচ্ছা দেখো, তাহলে এটা তো থাকবেই। দেখো তো এই যে এটাকে অ্যান্সার করলে কিন্তু আমাদের অ্যান্সারটা কি আসবে জানো, এটার অ্যান্সার আসবে এ ই এ এক্স, বুঝছো। তো এই যে বলবো যে ভাইয়া আপনি তো ম্যাথ করলেনই না, অ্যান্সার কিভাবে জানলেন? অ্যান্সার আমি কিন্তু বইও দেখি না অ্যান্সার কি আছে। তো অ্যান্সারটা আসলে কিভাবে জানলাম, এগুলো যারা স্বাধ্যায় করছো, স্বাধ্যায় যারা করছে তাদের কাছে এগুলো একদম পানি, তাদের এইভাবে তোমাদের প্রতিবেদন করতে হবে না, তারা দেখলেই বুঝতে পারবে এটার অ্যান্সার কত। যারা ফার্স্ট টাইম করতেছো 6 অধ্যায়, হ্যাঁ তাদের এখন আর ওই বিষয়গুলো বুঝাচ্ছি না, জাস্ট 2-1টা ম্যাথ করি, তারপর আমি বুঝাবো যে এই ম্যাথগুলোর যে অ্যান্সারগুলো আছে, এই অ্যান্সারগুলো আমরা আগে থেকেই জানি। বুঝতে পারছো কেমনে জানি, ম্যাথগুলো 2-1টা করো, তাহলে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে, বুঝছো। দেখো আমরা কিন্তু এই 6 অধ্যায় যতগুলো ম্যাথ আছে সবগুলোর অ্যান্সার আমরা জানি, আগে থেকেই জানি আমরা, বুঝছো। কিন্তু আমরা বুঝতে পারতেছি না, এখন যখন 7 অধ্যায় করবা তখন বুঝতে পারবো। দেখো এখন আমরা ক্যালকুলেশন প্রতিবেদন করি আগে, যে অ্যান্সারটা আসলে ওইটা হবে কিনা। দেখো তো লগ সূচকের নিয়মে আমরা জানি যে লগ সূচক বা বীজগাণিতিক যে কোনো ইয়েতে আমরা কি করি, যে বেস একই থাকলে পাওয়ারগুলো কি করে দেই, যোগ করে দেই। যেমন ধরো এটা হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার বি, তো তখন আমরা কি করি, বেস একই, ই দুইটা দেখতে কি একই, তখন আমরা কি করি, পাওয়ারগুলো জাস্ট যোগ করে দিই, প্লাস বি করে দিই, তাই তো। আর এখন দেখো আমরা এই লাইন থেকে এই লাইনে আসলাম, তাই তো। আর আমি কি এই লাইন থেকে এই লাইনে যাইতে পারি না? হ্যাঁ বলবো যে ভাই অবশ্যই প্লাস থাকলে আপনি এভাবে গুণ আকারে দিতে পারেন। এই দেখো এখানে যেহেতু প্লাস আছে, আমি এখানে কি এই কাজটা করতে পারি কিনা বলো তো, প্লাস আছে ইন্টু ই টু দি পাওয়ার এইচ, এটা করতে পারি কিনা বলো। এই যে এখানে একটু দেখো, দেখো
এই লাইনটা নিচে আছে, আমি এই লাইনটা তো চাইলে উপরেও লিখতে পারি, এ প্লাস বি উপরেও তো লিখতে পারি। তাহলে এই লাইন সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার কি এ ইন্টু ই টু দি পাওয়ার বি। এটা আলাদা আলাদা করে লিখতে পারি। জাস্ট কি হবে, প্লাসে পাওয়ারে প্লাসের সময় গুণ, পাওয়ারে মাইনাসের সময় ভাগ, এটাই। তো এখানে দেখো প্লাস ছিল, এখানে কি হয়েছে গুণ হয়েছে, বুঝছো? আচ্ছা, তারপর এখানে কি হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, নিচে কত এইচ। আচ্ছা, তার পরবর্তী লাইনে দেখো এটা 0। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তো একটা জিনিস কমন যাচ্ছে কি না বলো তো, ই টু দি পাওয়ার এক্সটা কমন যাচ্ছে না, এই যে এখানেও আছে। তাহলে এইদিকে কি থাকবে, এইচ থাকবে, মাইনাস এখানে কি থাকবে, এটা তো কমন গেছে, তাহলে এখানে কি থাকবে 1 থাকবে, আর নিচে কি থাকবে এইচ। তো বলো যে বুঝছো কি না, এগুলো বেসিক জিনিস, যদি বুঝতে না পারো কমেন্ট করো, এগুলো মিশাই দিয়ে আবার করাবো, তাড়াতাড়ি বলো। আর নিচে মনে হয় দেখা যাচ্ছে আরেকটা লাইন করাই, দেখো লিমিট এস টেন্স টু 0 ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড এইচ ইন্টু ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস 1। দেখো তো এই জিনিসটা লেখা যায় কিনা বলো, এখানে গুণ থাকা আর ওই যে উপরে গুণ থাকা তো একই, এখানে গুণ চিহ্ন দেখো, এইটা এখানে থাকা আর ওই উপরে গুণ থাকা কিন্তু সেম একই কথা, বুঝছো? জাস্ট কি করলাম, এটাকে নিচে নামাই দিলাম, হ্যাঁ আমাদের সুবিধার্থে। তো পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে এই যে এখানে দেখতেছো যে ই টু দি পাওয়ার এ এইচ, মানে ই এর যে ধারাটা ছিল, ই টু দি পাওয়ার এক্স এর যে ধারাটা, সেই ধারাটা এখানে অ্যাপ্লাই করে কি করলেই আমাদের ম্যাথ প্রায় চলে আসবে কাছাকাছি, মানে অ্যান্সারের কাছাকাছি, বুঝছো? আমরা অ্যান্সারের কাছাকাছি মনে করো আসি। তো তার জন্য আমাকে উপরেগুলো মিশাই দিতে হবে। তোমরা বলো যে ভাইয়া বুঝছি, তোমরা বলো, দ্রুত বলো। এই তোমরা কমেন্ট করো না, এত কথা শোনার পর তোমরা কিছু রেসপন্স করো না। আচ্ছা দেখো, আচ্ছা তো এই লাইন থেকে এবার দেখো লিমিট এস টেন্স টু 0 ই টু দি পাওয়ার এ এক্স এস ইন্টু এটা ধারাটা কি বলতো, ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা কি? আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে কি, এখানে একটু লিখে দিই, ই টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট ইনফিনিটি, তাই তো? আচ্ছা দেখো, এখানে এক্স ছিল, এখানে এক্স আছে, এটাই তো। এখানে এক্স এর পরিবর্তে কি আছে, এখানে এই এ প্লাস এ ইন্টু এইচ, মানে এ এইচ আছে। তো আমি যদি এখানে কি দেই, এ এইচ দেই, তাহলে এখানে কি হবে, এ এইচ হবে, এখানে কি হবে, এ এইচ হবে, এটাই তো। তাহলে এখানে আমরা এই ধারাটা কি পাবো বলো তো, 1 প্লাস এ এইচ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এ এইচ হোল স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এ এইচ কিউব ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ইনফিনিটি। আর এখানে একটা কি আছে, এর ধারার পর মাইনাস 1, তাহলে এখানে আমরা একটা কি দিতে পারি, -1। এখন বলো যে বুঝছো কিনা, এই যে ই এক্স এর ধারা থেকেই কিন্তু আমরা এইটার ধারা এখানে লিখলাম, তারপর এখানে ই এর সাথে একটা -1 ছিল, -1টাকে এখানে ইনফিনিটি পর লাগাই দিলাম, এটাই। আচ্ছা দেখো, তো এখন আমি এগুলোকে মিশাই দিই একটু, না বুঝলে রিপিট করবো পরে। আচ্ছা দেখো এস টেন্স টু 0 এটা এখানে থাকলো। আচ্ছা এই যে +1 আর -1 এখানকার কি কাটা, তাহলে এখানে কি থাকলো বলো তো, এ এইচ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এ এইচ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এ এইচ কিউব ফ্যাক্টোরিয়াল 3। দাস কোন দিন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবা তোমাদের বাসায় বলো তো, কোন দিন নিয়ে যাবা? সবাই বাসা গেছে, আমি শুধু একাই দিনাজপুরে পড়ে আছি এই ডিপ্রেশনের কারণে। আচ্ছা দেখো, তো এই সবার উপরে কি আছে বলতো, এইচ একটা করে আছে না, বলো যে হ্যাঁ অবশ্যই আছে। তো এটাকে আমরা কি কমন নিতে পারি না, এইচটাকে আমরা কি কমন নেব, হ্যাঁ কমন নেব। তাহলে এইচ কমন নিচে, উপরে থাকবে কি 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, আর 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে কি বলতো 1 না, তো আমরা এখানে কি 1 বসাতে পারি, হ্যাঁ অবশ্যই পারি, প্লাস তারপর এইচ এখানে স্কোয়ার মানে দুইটা আছে, তাহলে একটা থাকবে, একটা যেহেতু কমন গেছে তাহলে নিচে কি থাকবে, এটা থাকবে, প্লাস এখানে কি থাকবে এইচ স্কোয়ার ডট ডট ইনফিনিটি। আচ্ছা এখন
বললো যে ভাইয়া এইচ আর এইচ কি দেন, কেটে দেন, তাহলে থাকলো কি, বললো যে ভাইয়া শুধু থাকলো এ ইন্টু ই এ এক্স থাকলো, এটা থাকলো, জাস্ট এটা পরে ছিল, এটাকে সামনে লিখলাম। আমি বললো যে লিমিট কই গেল, লিমিটের মান কত, এইচ এর মান কত 0, আর লিমিটের জায়গায় কি করো, এইচ এর জায়গায় কি করো, লিমিটের ভ্যালু বসায় দাও, এ ইন্টু এইচ এর ভ্যালু কত 0, ফ্যাক্টোরিয়াল কত 2 প্লাস, তারপর এখানে কি আছে এ ইন্টু 0, তারপর কি হলো স্কোয়ার, ফ্যাক্টোরিয়াল কত 3 প্লাস ডট 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 ইনফিনিটি। এখন দেখো এখানে এর সাথে 0 গুণ করলে কি 0, এর সাথে 0 গুণ করলে 0, 0 উপরে স্কোয়ার মানে কি 0, তাহলে এদের উপরে 0, এর উপরেও 0, এখানেও ডট ডট মানে ওই সবার উপরে 0 আছে, তো উপরে 0 মানে কি এইগুলো সব 0, তাহলে শুধু থাকবে এখানে পরে থাকবে কি 1, তো 1 এর সাথে যদি তুমি এ ইন্টু এ ইন্টু ই এক্স ই টু দি পাওয়ার এ এক্স যদি গুণ করো 1 এর সাথে, তাহলে তুমি কি পাবা, এটাই পাবা না, এটাই পাবা না, বলো তো, এটাই হচ্ছে কি তোমাদের অ্যান্সার। তো আমি তো ফার্স্টেই তোমাদের বলে দিয়েছিলাম যে আমরা যে ম্যাথটা করতেছি তার অ্যান্সারটা এটাই হবে, দেখছো ওটাই কিন্তু হচ্ছে। তো আমি আসলে কিভাবে বলতেছি, তোমরা জাস্ট কি করো, 7 অধ্যায় ম্যাথ করলেই তোমরা কি করতে পারবা, বুঝতে পারবা 6 অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলোর অ্যান্সারটা আসলে কত, বুঝছো। তো এই ছিল এটা ম্যাথ। এখন যদি বুঝতে না পারো তোমরা বলো, কমেন্ট করো। ভাই দশমীতে আসিয়েন, মানে তুমি বললা যে আসিয়েন, আমি তো চিনি না তোমাদের কোথায় কি, তুমি জাস্ট কি করবা যে ভাইয়া তুমি বলতে পারতা যে ভাইয়া আমি নিয়ে আসবো আপনাকে সময় মতো। আসিয়েন কথা তো সবাই বলছে, আমাকে তো সবাই ইনভাইট করে গেছে। আচ্ছা, তো সবাই যদি বুঝতে পারো আমি একটু মিশাই দেবো, তোমরা তাড়াতাড়ি বলো, আমি একটু বাতাস খেয়ে নিই। ফ্যানটা আছে নিচে, বুঝছো, উফ, উপরে একটা ফ্যান দেওয়া লাগতো। তোমাদের বলছি যে বুঝছো কিনা বলো, মিশাই দিলে আবার পরে বলবা যে ভাইয়া কি হইলো না হইলো। বুঝছি, হ্যাঁ ঠিক আছে, তাটা ঘুরতেছে আমার প্রেসারে। আচ্ছা দেখো, আমাদের এটা কিন্তু শেষ, এবার দেখো এইটা রুট এক্স। তো 2 নম্বরে এবার কি ধরি, এফ অফ এক্স ইকুয়ালস টু কত, রুট এক্স, তাই তো প্রশ্ন যেটা সেটা তোমরা এফ অফ এক্স দিয়ে ধরে নিবা। তাহলে আমাদের সূত্রতে এফ অফ এক্স প্লাস এইচ এর মান লাগবে, এক্স প্লাস এইচ এর মান লাগবে, তাহলে এখানে কি হবে, এক্স প্লাস এইচ হবে এক্স এর জায়গায়, হবে কি না। তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাতে পারি, ডিডি এক্স, এফ অফ এক্স এর মান কত, রুট এক্স ইকুয়ালস টু কত, লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ যার মান কত বলো তো, এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান কত, রুট এক্স। তোমাদের আমি বারবার বলি যে না বুঝলে তোমরা কমেন্ট করবা, হ্যাঁ এখন ম্যাথ না বুঝে পরে আবার অন্য জায়গায় বদনাম করিও না। তোমাদের সুযোগ দেওয়া সত্ত্বেও তোমরা রেসপন্স করো না। তোমাদের বলি লাইফ সাপোর্টের কথা, কেউ কি লাইফ সাপোর্ট নিছো আজ পর্যন্ত? যারা অফলাইনে স্টুডেন্ট শুধু তারাই নেয়, অনলাইনে স্টুডেন্ট তো এখন পর্যন্ত কেউ নিল না লাইফ সাপোর্ট, নিছো কেউ? তার মানে তোমরা ম্যাথই করো না, প্র্যাকটিসই করো না, বাসায় পড়াশোনা করো না, আর ম্যাথ বুঝবা কিভাবে? যখন ম্যাথ বুঝবা না তখন বলো যে ভাইয়া কি পড়াইছে, আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলাম না। প্রত্যেকজনের ফ্যামিলির নাম্বার নিতে হবে, নিয়ে নিয়ে কন্ট্যাক্ট করতে হবে ফ্যামিলি বাবা মায়ের সাথে, তাহলে তোমরা ঠিক হবা, বুঝছো। তাহলে দেখো এখন এই ম্যাথটা দেখে কি মনে হচ্ছে, আমরা 5 অধ্যায় করছি না উদাহরণে, যে এইটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এ মাইনাস বি আছে, আমাদের লাগবে কি এ প্লাস বি। তো দেখো এক্স প্লাস এইচ মাইনাস রুট কি এক্স, এটাকে ধরবো আমরা কি এ মাইনাস বি, তাহলে আমাদের লাগবে কি এ প্লাস বি। তাহলে এ বলতে কি বলতো এক্স প্লাস এইচ, এ প্লাস বি বলতে কি রুট এক্স ডিভাইডেড কত এইচ। তাহলে দেখো তো তুমি এই জিনিসটা এক্সট্রা নিলা না, এক্সট্রা নিয়েছো কি না এই লাইন থেকে, তাহলে এক্সট্রা যেহেতু নিছো তাহলে নিচেও কি করো ওইটাকে গুণ করে দাও, তাহলে চলে যাবে ও, বুঝো নাই? ওকে যেহেতু ডাক দিয়ে আনছি তাহলে ওকে তো পাঠায় দেওয়ার ব্যবস্থা করতে হবে, এই যে ব্যবস্থা করে দিছি, বুঝছো। তাহলে এখন পরবর্তী লাইনে কি করবা,
লিমিট এখন 5 অধ্যায়ের যে কাজগুলো আমরা 5 অধ্যায়ে যে ম্যাথগুলো করেছিলাম সেই রকম কাজ। a মাইনাস বি এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কি এক্স প্লাস এইচ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কি রুট এক্স, তারপরে কি এ স্কোয়ার ডিভাইডেড এইচ ইন্টু কত আছে এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, এটাই। আচ্ছা এখান থেকে তো সবাই বুঝছো নাকি? এখন আমি আবার মিশাই দেবো। দেখো আর মরণের গরম যে কবে শেষ হবে আল্লাহ মাহমুদ জানে। তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে উপরে থাকবে কি এক্স প্লাস এইচ মাইনাস স্কোয়ার রুটে কাটা থাকবে কি এক্স ডিভাইডেড এইচ এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স, রুট ওভার কি এক্স। নিচে যা ছিল আমি তাই কিন্তু লিখছি, এখানে কোনো সেন্স নাই। হ্যাঁ জাস্ট রুটগুলোকে উঠাই দিলাম। এখন এটা কি কাটা, তাহলে থাকলো কি এইচ এইচ, আর নিচে কি থাকলো এক্স প্লাস এইচ প্লাস রুট কি এক্স, তাই তো। আচ্ছা দেখো এবার আবার দেখো উপরে আর নিচে সমান থাকলে কি যায় কাটা যায়, তাহলে এখানে থাকবে কি লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে কি এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার কি এক্স। তাহলে এখন কি করবা লিমিটের ভ্যালু বসাই দিবা, লিমিটের ভ্যালু বসাই দিলে তো আর লিমিট থাকবে না, লিমিটের ভ্যালু কত জিরো, এইচ এর ভ্যালু কত এক্স প্লাস এখানে কি হবে জিরো প্লাস রুট ওভার কি এক্স, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে উপরে পাবো ওয়ান, আর এখানে জিরোর তো কোনো ভ্যালু নাই, এখানে রুট এক্স যোগ করলে কি হবে টু রুট এক্স। তাহলে দেখো অতএব আমরা লিখতে পারি, এখানে দিলাম আমরা যে আনসারটা পেলাম, অতএব ডিডি এক্স রুট এক্স, যে সামনের লাইনে যে কথাটা ছিল হ্যাঁ এটা রুট এক্স ইজুয়ালস টু আমরা কি পেলাম 1/2 রুট এক্স। এগুলো কিন্তু প্রত্যেকটাই সূত্র 7 অধ্যায়ের, এটা তোমাদের কাজে লাগবে যে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা ক্ষুদ্র করলে আমরা কি পাই 1/2 রুট এক্স। শেষ, সবাই বুঝছো? ভাই আনসার হবে 1/2 রুট এক্স। গুড, তোমরা কি আগেই করে ফেলছো এগুলো ম্যাথ? আচ্ছা যাই হোক, সবাই যেহেতু বুঝতে পারছো এটাই অনেক, অনেকে আছে আবার বুঝে না এগুলো জিনিস। এখন যারা ক্লাস করতেছো তারা তো সবাই বুঝতেছো ভালো, কিন্তু কিছু কিছু পাবলিক আছে যে কমেন্ট করতেছে না বা বুঝতেছে কিনা তাও বলতেছে না, তাদের উদ্দেশ্যে কি করা উচিত বা কি বলা উচিত তোমরা একটু বলো তো। আর তোমরা যারা এমনটা করতেছো তোমরা একটু ইমাজিন করো যে তোমাদের ব্রেনটা আসলে কোথায়, হাঁটুতে না পিঠে। সবাই বুঝতেছে, তোমরা বুঝতেছো না, রেসপন্স করতেছো না। আসলে এর মূল কারণ হচ্ছে বাসায় পড়াশোনার যে ব্যাপারটা, পড়াশোনা করে না, আর পড়াশোনা না করলে তো এমনটা হবেই, সিম্পল। আর দুই একটা ম্যাথ আছে বুঝছো, আর দুই একটা ম্যাথ আছে করাই দিলে শেষ হবে, তো আমি আর করাচ্ছি না। হ্যাঁ তোমাদের যেটা বাসার কাজ দিলাম করে নিবা, আর পার্ট 2 ক্লাসে তোমাদের এই অধ্যায়টা শেষ করে দেওয়া হবে, আর সাজেশনগুলো তোমাদের দিব বুঝছো। আর যদি বলো যে ভাই আজকেই দাগায় দেন, তাহলে আমি তোমাদের দাগায় দিচ্ছি যে কি কোন কোন ম্যাথ আর বাকি আছে। দেখো আমি তোমাদের এখনই দাগাই দেই, বাকি এই ম্যাথগুলো যদি পারো নোট দেখে তোমরা করবা, না পারলে আমি তো আছি, আমি তো হারাই জানি নাকি। আমি তোমাদের আগে কি করি বলে দিই যে আসলে কি কি ম্যাথ বাকি আছে। দেখো উদাহরণে সব আমরা সংক্ষিপ্ত করে ফেলছি, উদাহরণের আমরা করবো সে e⁻x, আর এটা হয়তো যে করা লাগবে না, এটাও বাড়ির কাজ। হ্যাঁ আমরা এখন যে ম্যাথটা করলাম সেম ম্যাথ, দেখো এই ম্যাথটা তোমাদের বাসার কাজ তো। আর পরবর্তীতে যে ম্যাথগুলো আমরা করব সেটা হচ্ছে কি এক্সটা যদিও লাগে না তারপর আমরা করব এক্স, 2 নম্বরে করব হচ্ছে লগ এক্স, লগ ই এক্স, আর 3 নম্বর যেটা করব লগ এ এক্স, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, আর নাই রে ম্যাথে নাই, কস টু এক্সটা দেই, কস টু আজকেই শেষ করে দেওয়া যাইতো, রেসপন্স কম। এই কয়েকটা ম্যাথ।
এর হচ্ছে কথা, বুঝছো? এগুলো বাকি আছে, এগুলো করবা। আর যদি বলো যে ভাইয়া অতি সংক্ষিপ্ত থেকে দেন, আর অতি সংক্ষিপ্ততে যে ম্যাথগুলো আছে না, এগুলো বুঝছো সবগুলো সূত্র, মানে দাগায় দেওয়ার মতো কিছু নেই, যেগুলো বোর্ডে আছে। আমাদের সাজেশন তো বা সাজেশন বইয়ে তো পাবাই। যাচ্ছে কি অতি সংক্ষিপ্ত পরে, আগে ম্যাথ করো। অতি সংক্ষিপ্ত পারবা তখন পারবা যখন 7 অধ্যায় ম্যাথগুলো করবা। 7 অধ্যায় ম্যাথ করলে 6 অধ্যায় অতি সংক্ষিপ্ত করার দরকার নাই, অটোমেটিক হয়ে যাবে। জাস্ট যে কয়টা আছে আমি দরকার হলে করাই দেবো, সমস্যা নেই। আজকে আগে প্র্যাকটিস করো, সূত্রগুলো দেখো, হ্যাঁ, অতি সংক্ষিপ্তগুলো দেখো যেগুলো বোর্ডে আসছে। আর সাজেশন যদি দরকার হয় বলো, আমি সাজেশন পিডিএফটা দিয়ে দেবো। বইটা তো আসবে আর 15 তারিখের পরে, হ্যাঁ, তখন তোমরা বই তো পাবাই, দাগাই নিবা তখন। আর এখন দরকার হলে তোমরা দেখো আগে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবো, আমি তোমাদের অতি সংক্ষিপ্তগুলো বুঝাই দেবো, বুঝছো? মানে কিচ্ছু নেই, মানে কঠিনের কিচ্ছু নেই, একদম ইজি। তোমরা ত্রিকোণমিতি করছো না ম্যাথমেটিক্স 1-এ, তার থেকেও সহজ ক্যালকুলাস ম্যাথ, বুঝছো? যদি ওগুলো পারো আর কি, বেশ ভালো থাকে। আজকে দাগাই দেন, দাগাই তো দিলাম। নাকি অতি সংক্ষিপ্তর কথা বলতেছো? আমার কাছে নতুন বইটা নাই এখন, পুরানা বই থেকে দিতে গেলে আমার টাইম লাগবে, এই কারণে। উফ, তারপর দেই অতি সংক্ষিপ্ত 1 নম্বরে ddx log ax, হ্যাঁ, এই যে আমি এখানে মনে হয় দিলাম, ও নাই দেই, আচ্ছা যাই হোক। 2 নম্বরে যেটা, এগুলো বুঝারও আছে যে x এর সাপেক্ষে বা ddx 1/x, x n এর সূত্রটা যদি জানো তাহলে এটাও কিন্তু পারবা। 3 নম্বরে যেটা ddx x টু দি পাওয়ার n, এর সূত্রটা কিন্তু এটা nx n-1, বুঝছো? এই নিয়মে এটা হবে। দেখো এক্সটাকে 1/x আছে এখানে, তুমি চাইলে x ইনভার্স 1 লিখতে পারো, তাহলে n বলতে কি -1, তাহলে এটা অ্যান্সার কি হবে -1 x, 1 এর তো কোনো ভ্যালু নেই, -x -1 কি -1 মানে কত -2, তার মানে -x মাইনাস কি 2। এই যে এটার অ্যান্সার কিন্তু এটাই আছে না? দেখো তো কয় নম্বরে দেখি, হ্যাঁ দেখছো ওইটাই আছে। এটাকে আবার পরবর্তীতে তুমি এভাবে লিখতে পারো 1/x², এটাই অ্যান্সার কিন্তু আছে। তো এই ম্যাথগুলো বোঝারও আছে, জাস্ট আমি একটু দাগাই দিই, তোমরা আগে দেখবা, তারপর আমি তোমাদের বোঝাই দেবো, বুঝছো? এই 3টা গেল, পানির মতো সহজ, বুঝছো? কি আর বলবো তোমাদের। 1/√x, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার, ওটা পড়বা যেটা বললাম। মেইন যে সূত্রটা, মূল নিয়মে অন্তরক সহগ, মেইন যে সূত্রটা আমরা ম্যাথ যেটা করলাম, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার যে ফর্মুলাটা, এটা লিখবা। 5 নাম্বার পড়বা আছে ddx tan ইনভার্স x। দেখো এই যে ম্যাথগুলো আছে না, এগুলো তোমাদের বইয়ে আছে, 6 অধ্যায় আছে অতি সংক্ষিপ্ততে, কিন্তু এগুলো একটাও পড়ার দরকার নাই, এগুলো অটোমেটিকলি তোমাদের ইয়েতে হয়ে যাবে, 7 অধ্যায় হয়ে যাবে, বুঝছো? জাস্ট কি করবা, ধারণা না, এগুলো থেকে দেখো আসলে কি কি আছে, হ্যাঁ, এই কয়েকটা দেখো, বাকি যে কয়েকটা আছে বোর্ডে আসার মতো ওগুলো দেখো, ওগুলো একটু বুঝাই দেবো, সমস্যা নেই, বুঝছো? এই হচ্ছে আজকের ক্লাসের পড়াশোনা। তো আশা করি যে সবাই বুঝছো ব্যাপারগুলো। ভাইয়া 6-7 চ্যাপ্টারের সব খাওয়া ফেলছো, কোনো ব্যাপার না। তুমি আর কি খাওয়া, তুমি তো সেদিন দেখতেছি লাইব্রেরিতে বসে ম্যাথ করতেছো, ফাজিলামি। তো আমরা আজকে শুধু একটা ক্লাস করলাম, ভয় খাওয়ার কিচ্ছু নেই, না বুঝে থাকলে কোনো ব্যাপার না, কালকে করব, একদম পানির মতো হয়ে যাবে। তারপর আস্তে আস্তে যখন 7 অধ্যায় করবো তখন 6 অধ্যায় কিছুই মনে হবে না, তখন বলবো যে 6 অধ্যায়ের কোনো এগুলো ম্যাথ হলো, এমনটা বলবা। যখন ফির আবার কি 7 অধ্যায় নতুন করবা, তখন মনে হবে যে 7 অধ্যায়টা একটু কঠিন মনে হয়, এগুলো আবার কি করতেছে, মাথা বুদ্ধি যাচ্ছে। যখন 2-1 দিন ম্যাথ করবা আমার, হ্যাঁ, এমন ভাবে তোমাদের বোঝাবো, দেখবা যে 7 অধ্যায়ের ওগুলো কোনো ম্যাথই না, মুখে মুখে করা যায় অ্যান্সার। এমন 7 অধ্যায়ের বড় বড় ম্যাথ আছে, অন্তরীকরণ, এগুলো মুখে মুখে অ্যান্সার করা যায়, মুখে মুখে আমি অফলাইনে করাই দিই, ওরা এমনিতে বুঝতে পারে। তো তোমরা জাস্ট কি করো, ক্লাসে অ্যাটেন্ড থাকো, উপস্থিত থাকো। 76 জন স্টুডেন্ট দেখলাম গ্রুপে, লাইভ দেখতেছো মাত্র কয়েকজন। এইভাবে তো আসলে পড়াশোনা হয় না, পড়াশোনা করতে হবে, কমেন্ট করতে হবে, যে জিনিস বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করতে হবে, না করলে তো বুঝতে পারবো না। আর কমেন্ট, এই যে স্টুডেন্ট নাই কমেন্ট করতেছে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে কি বাসায় পড়াশোনা করে না। এখন পড়াশোনা করি নাই, আমি কিছু জানি না, তাহলে আমি কি কমেন্ট করব, তোমাদের কি প্রশ্ন করব, এমনটা না? তো যাই হোক,
তো আজকে এখানেই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।